তারপর ওই বাঘের মুখোশ পরে আমি যখন ওই ঘরে ঢুকেছি তখন দেখছি ওরা সবাই মন দিয়ে পড়াশোনা করছে। আমার তো দেখেও ভালো লাগলো, আফটার অল মাই স্টুডেন্ট। তেমন তো দেখছি একজন আরেকজনের খাতা থেকে টুকি মারছে। সেই করতে গিয়েই তার চোখটা আমার দিকে পড়লো। আমার দিকে যেই পড়েছে, আমি তো ওরকম মুখোশ পরে আছি বাঘের, তার উপর 4 হাত পায়ে হাঁটছি বাঘের মতো। তো সে দেখে একেবারে ভয় পেয়ে গেছে। এতটাই ভয় পেয়েছে যে ও যে কিছু বলবে অন্যদের সেটুকু ক্ষমতা নেই। পুরো চুপ করে তাকিয়েছে আমার দিকে ভয়ের চোখে। হ্যাঁ, আমার খুব হাসি পেয়েছিল। তা কী করবো, আমি পুরো চুপ করে আছি। এবার ওকে দেখে অন্যরা চমকে উঠেছে, ওকে জিজ্ঞেস করছে, ওকে ধাক্কা দিচ্ছে, ঠেলা দিচ্ছে, জিজ্ঞেস করছে কী হলো, কী হয়েছে, তুই বল আমায়। ও তো কিছু বলতে পারে না, কিন্তু ও কোনো রকমে আঙুলটা এরকম করে কাঁপতে কাঁপতে আমার দিকে দেখিয়েছে। ব্যাস, বাকিরা আমায় দেখে পুরো লাফ দিয়ে ভয় পেয়ে পিছিয়ে উঠে তাকিয়ে আছে। কিন্তু মানে কেউ কিন্তু একজনও দরজা খুলে যে পালিয়ে যাবে সেটুকু করতে পারেনি। মানে এতটা ভয়, পুরো এরকম করে চুপ করে দেখছি আমার দিকে। কি বলছেন কি? হ্যাঁ, আপনি কেতে সাংঘাতিক হ্যাঁ চন্দন দা। এইভাবে আপনি আপনার খুদে ছাত্রগুলোর কথা রাখলেন কেন? ওরাই তো আমায় বলেছিল ওরা নাকি কিছুতে ভয় পায় না, এক একজন বীর পুরুষ ওরম করে বসে আছে। আমায় যখন বলেছে আমি নাকি ভয় পাওয়াতে পারবো না, সেই জন্য একটু ভয় পাইয়ে দেখিয়ে দিলাম। আর তাছাড়া খুদে বলছো তুমি, ওদের মধ্যে কেউ খুদে না। ওদের মধ্যে সবার থেকে যে বড় তার বয়স হচ্ছে 14, তো খুদে কি করে হলো, তাই না? যাই হোক, তারপর থেকে কেউ আমার সঙ্গে চ্যালেঞ্জ করেনি, কেউ সাহস পায়নি। বারে, এতে এত হাসির কি হলো? বারে হাসিবনি? মু তো এবে ভাবছি আপনাকে ওই বাঘ ছাল পরে কেমিতি লাগছিল। সেই দৃশ্য মোর মনে পড়লেই হাসি পেয়ে যাচ্ছে। কিরকম আবার? ছিনাদ বহুরূপীর মতো? ছিনাদ বহুরূপী কে জানো তো? পড়েছো? সে আর কে না পড়েছে, কিন্তু তাই বলে আপনি ওইভাবে বাঘ ছাল পরে হামাগুড়ি দিয়ে দিয়ে বাঘের মতো করে হাঁটছিলেন? হ্যাঁ আরে বাবা, আমি তখন ছোটই তো ছিলাম। এ দেখো হাসে, আমি কি এখন করেছি কাণ্ডটা? আরে আমি তখন সবে পড়াতে শুরু করেছি, 7-8 বছর আগেকার গল্প। অনেক হাসি হয়ে গেছে। চলো চলো লেখাপড়া শুরু করো, না ধরো অঙ্কগুলো করো। আচ্ছা, আপনি এতক্ষণ ধরে যা যা করতে বলেছিলেন মতো করেছি। এটা মজার গল্প বলছে, সেটা কি ভালো করে শুনতে দেবেন না? হয়ে গেছে তো, গল্পটা তো হয়ে গেছে, এবার তো লেখাপড়াটা করতে হবে। আমি তো অন্য জায়গায় যেতে হবে না, পেনগুলো তো। সত্যি মু যেতেবার ভাবছি না আপনি ওই বাঘের ছাল চামড়া পরে হামাগুড়ি দিয়ে হাঁটছিলেন। মোর বেদম হাসি পাচ্ছে, মু কি করি বলুন তো? আমার একটা লাঠি রাখতে, হাসলেই মাথায় টকাস করে একটা। শুনুন, সেই যখন বসবেন আজই তো আর লাঠি নেই। হ্যাঁ, আজকে হাত আছে, আর আমার হাত লাঠির চেয়ে কোনো অংশে কম নয়। দেখো কাজল, তুমি তো একজন বউ মানুষ, এই বয়সে এসে এরকম মারধর খাবে, ভালো লাগবে? লজ্জা লাগবে না? তার থেকে চলো, যেটা বলেছি সেটা করো, যে টাস্কগুলো দিয়েছি করে ফেলো, চলো। উফ, করছি বাবা, করছি। কাজল, এদিকে আসো, এদিকে ওঠো। বাহ, ভালোই পড়াচ্ছ চন্দন। কি হলো কাজল? এ তো দারুণ পড়াশোনা হচ্ছে। এরকম পড়াশোনা, এরকম টিচার, এরকম ট্রেনিং আমি কখনো দেখিনি। আর বলো না নীল, তখন থেকে একটা বিষয় নিয়ে এমন হাসি শুরু করেছে না। আমি ঠিক করেছি পরের দিন থেকে একটা লাঠি নিয়ে রাখবো। আর আজকে যেহেতু লাঠি ছিল না, সেই জন্য হাত দিয়ে গাঁটটা মারতে গেছিলাম, তাই না? আমি বুঝতে পারছি না এটা পড়াশোনা হচ্ছে না অন্য কিছু। কি বলছো কি তুমি? শাট আপ। তুমি একটাও কথা বলবে না। আমি তোমার সঙ্গে কোনো কথা বলিনি।
আমি যাকে পয়সা দিয়ে রেখেছি কথাটা আমি তাকেই বলছি। আমি বললে তো আর বিশ্বাস করতিস না, তাই আমি কিছু বলিও নি। কিন্তু ছোটদা ভাই, এই ঘটনাটা আজকের নয়, এই ঘটনাটা রোজই ঘটে চলেছে। চন্দনের অবশ্য কোনো দোষ নেই, কারণ চন্দন তোকে পড়াতেই চায়। কিন্তু তোর বউয়ের তো পড়াশোনায় একটুও মন নেই। আর জানিসই তো তোর বউয়ের স্বভাব চরিত্র কিরকম, তাই তোর একটু সতর্ক থাকা উচিত ছিল। ও চন্দনকে প্রভোগ করে, এইভাবে চন্দনের লেট করিয়ে দেয়, চন্দনের অন্য টিউশনে যেতে দেরি করিয়ে দেয়। পড়তে বসে নানা গল্প করে চন্দনকে আটকে রাখার চেষ্টা করে ও। কখনো কখনো পাশের ঘরে পড়তে বসলে ওদের হাসির আওয়াজ আমি পড়তে পারি না, আমাকে নিচে চলে যেতে হয়। আর চন্দন, তোমারও তো একটু বোঝা উচিত ছিল যে ও একজন বিবাহিত মহিলা। ও যতই ছেলে মানুষের মতন ঠাট্টা করুক, ও তো আসলে ছেলে মানুষ নয়। আর বুঝতে পারছি তোমার কাজ চলে যাওয়ার ভয়তে হয়তো তুমি ওকে কিছু বলোনি, কিন্তু এই যে দেখো, এই যে একটা অপ্রীতিকর সিচুয়েশন হলো, সেটা তো তোমাকেই ফেস করতে হচ্ছে চন্দন। আর ওর হাজবেন্ড, ও তো তোমাকেই খারাপ ভাবছে, আর সেটা ভাবাও খুব স্বাভাবিক, তাই না? পড়তে বসলে তো কাজলের খেয়ালই থাকে না কখন নীল আসার সময়। ও তো এখানে লেখাপড়াও করছে না, শুধু হাসি গল্প এসবই করছে। আর ওর হাজবেন্ডকে দেখো, বেচারা সারাদিন খেটে খুঁটে টায়ার্ড হয়ে এসে ড্রয়িং রুমে বসে আছে, ঘরে ঢুকতেও পারছে না। এসব তো একটু ওর মাথায় রাখা উচিত ছিল, তাই না নীল? কি হয়েছে আমাকে একটু বলবে? যা হয়েছে সেটা আমি চন্দনকে বলেছি, আর বাকি বোঝাপড়াটা আমি কাজলের সঙ্গে পরে করব। তুমি বোধহয় আমার ভুল বুঝছো নীল। আসলে রেগুলার পড়াতে আস্তে আস্তে কাজলের সঙ্গে সম্পর্কটা সহজ হয়ে গেছে বলেও কিন্তু আমাদের মধ্যে নানা রকমের কথা হয়ে থাকে। আর ইনফ্যাক্ট আমার মনে হয় নীল, আমার মনে হয় যে পড়াশোনার বাইরেও নানা রকমের কথা বলা উচিত, তাতে ছাত্রছাত্রীদের পড়াশোনাটা মাথায় ঢুকতে সাহায্য করে। আই ফিল সো। আর আজকেও সেরকমই একটা সহজ ব্যাপার হচ্ছিল, আর সেটা তোমাদের বলতে আমার কোনো আপত্তি নেই। আমার একটা ছাত্র ছিল, তার 4 ভাই বোন ছিল, তাদের মধ্যে আমি একটা মজা করেছিলাম, বাক্সে যে ওদেরকে ভয় দেখিয়েছিলাম, আমি সেটাই বলছিলাম। আর এরকম একটা নির্দোষ গল্প শুনে তুমি যে এইভাবে রিয়াক্ট করবে নীল, আমি সেটা ভাবতেও পারিনি। বাট আই এম রিয়েলি সরি ফর দ্যাট। চন্দন, সব ব্যাপারে একটা সৌজন্য আছে। ওই যে বললাম, তুমি কোনো বাচ্চা মেয়েকে পড়াও না, তুমি একজন বিবাহিত মেয়েকে পড়াও। আর এই দুয়ের মধ্যে যে কোনো পার্থক্য আছে, আশা করি সেটা তুমি স্বীকার করবে। তাই কোথাও একটা সীমা রক্ষা করা উচিত ছিল, সেটা তুমিও করনি। জন্মপথ